নমস্কার। আজকে আমি শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি শোনাব। গ্রামের নাম কাশীপুর। গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তার প্রজারা একটু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাঁচি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই। অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখে দিগন্তদ্বারা মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত ও নিরন্তর ধুয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পের ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে। ইহার সীমানায় পথের ধারে গফুর জলার বাড়ি। তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরে লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে। পথের ধারে একটা পিটালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চ কণ্ঠে ডাক দিলেন, ওরে ও গফরা, বলি ঘরে আছিস? তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সাড়া দিল, কেন বাবাকে? কেন? বাবার যে জ্বর। জ্বর? ঢের ডেকে দে হারামজাদাকে, পাষণ্ড শ্লেষ। হাঁক ডাকে গফুর মিয়ার ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসে দাঁড়াইল। ভাঙ্গা প্রাচীরের গা ঘেঁচিয়া একটা পুরাতন বাবলা গাছ, তাহার ডালে বাঁধা একটা ষাঁড়। তর্করত্ন দেখিয়া কহিলেন, ওটা হচ্ছে কি শুনি? এ হিঁদুর গা। ব্রাহ্মণ জমিদার, সে খেয়াল আছে? তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁজে রক্তবর্ণ, সুতরাং সে মুখ দিয়া তপ্ত খর বাক্যই বাহির হইবে। কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গফুর শুধু চাহিয়া রহিল। তর্করত্ন বলিলেন, সকালে যাবার সময় দেখে গেছি বাধা, দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাধা। গোহত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দেবে, সে যে বামুন নয়। কি করব বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছি। কদিন থেকে গায়ে জ্বর, দড়ি ধরে যে 2 ফুটো খাইয়ে আনবো, তার মাথা ঘুরে পড়ে যাই। তবে ছেড়ে দে না, আপনি চড়াই করে আসুক। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি, খামারে পড়ে। খড় এখনো গাদি দেওয়া হয়নি। মাঠের আলগুলো সব জ্বলে গেল। কোথায় এক মুঠো ঘাস নেই। কার ধানে মুখ দেবে, কার গাদা ছেড়ে খাবে? কেমনে ছাড়ি বাবা ঠাকুর? তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন, না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে 2 আঁটি বিচুলি ফেলে দে না, ততক্ষণ চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি? ফ্যানে জলে দে না, 1 গামলা খাক। গফুর জবাব দিল না। নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস বাহির হইয়া আসিল। তর্করত্ন বলিলেন, তাও নেই বুঝি? কি করলি খড়? ভাগে এবার যা পেলি সমস্ত বেচে পেটায় নমো। গরুটার জন্য 1 আঁটি ফেলে রাখতে নেই? বেটা কসাই! এত নিষ্ঠুর অভিযোগ গফুরের যেন বাগরোধ হইয়া গেল। ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল, কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম, কিন্তু গেল শোনের বকেয়া বলে কর্তামশাই সব ধরে রাখলেন। কেঁদে কেটে হাতে পায়ে পড়ে বললাম, বাবুমশাই, হাকিম তুমি, তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায়? আমাকে 15 বিচুলি দাও, না হয় দাও। চালে খড় নেই, একখানি ঘর বাপ বেটিতে থাকি, তাও না হয় তালপাতার গাজা দিয়ে এই বর্ষাটা কাটিয়ে দেব, কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে। তর্করত্ন হাসিয়া বললেন, ইস, সাধ করে আবার নাম রাখা হয়েছে মহেশ, হেসে বাঁচিনে। কিন্তু এই বিদ্রূপ গফুরের কানে গেল না। সে বলিতে লাগল, কিন্তু হাকিমের দয়া হলো না। মাস 2 খোরাকের মতো ধান 2টি আমাদের দিলেন, কিন্তু বেবাক খড় সরকারি গাদা হয়ে গেল, ও আমার কুটোটি পেলে না। বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল, কিন্তু তর্করত্নের তাহাতে করুণার উদয় হল না। কহিলেন, আচ্ছা মানুষ তো তুই, খেয়ে রেখেছিস দিব্যি নে? জমিদার কি তোকে ঘর থেকে খাওয়াবে নাকি?
তোর তো রাম রাজত্বে বাস করিস, ছোট লোক কিনা, তাই তার নিন্দে করে মরিস। গফুর লজ্জিত হইয়া বলিল, নিন্দে করব কেন বাবা ঠাকুর? নিন্দে তার আমরা করিনি, কিন্তু কোথা থেকে দিই বলো তো? বিঘে চারেক জমি ভাগে করি, কিন্তু উপরি উপরি 2 শন আজন্মা মাঠে ধান মাঠে শুকিয়ে গেল। বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি। ঘরের পানে চেয়ে দেখ, বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোণে বসে রাত কাটাই। পা ছড়িয়ে সবার ঠাঁই মেলে না। মহেশকে একটিবার তাকিয়ে দেখ, পাঁচরা গোনা যাচ্ছে। দাও না ঠাকুরমশাই, কাউন 2 ধার, গরুটাকে 2 দিন পেট পুড়ে খেতে দিই। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল। তর্করত্ন তিব্বত 2 পা পিছাইয়া গিয়া কহিলেন, আমরো, ছুঁয়ে ফেলবি নাকি? না বাবা ঠাকুর, ছোবো কেন? ছোবো না, কিন্তু দাও এবার আমাকে কাউন 2 খড়। তোমার 4-4টে গাদা সেদিন দেখে এসেছি, এ কটি দিলে তুমি টেরও পাবে না। আমরা না খেতে পেয়ে মরে খেতে নেই, কিন্তু ও আমার অবলা জীব, কথা বলতে পারে না, শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে। তর্করত্ন কহিল, ধার নিবি? শুধুবি কি করে শুনি? গফুর আশান্বিত হইয়া ব্যগ্রস্বরে বলিয়া উঠিল, যেমন করে পারি শুধবো বাবা ঠাকুর, তোমাকে ফাঁকি দেব না। তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের বেকুল কণ্ঠের অনুকরণ করে কহিলেন, ফাঁকি দেব না, যেমন করে পারি শুধবো, রসিক না কর, যা যা সার পোছার। ঘরে যাই, বেলা বয়ে গেল। এই বলিয়া একটু একটু মুচকি হাসিয়া পা বাড়াইয়া সহসা সভয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন, আমরো, শিং নেড়ে আসে যে গুতবে নাকি? গফুর উঠিয়া দাঁড়াইল। ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পিটুলি ছিল, সেইটা দেখিয়া কহিল, গন্ধ পেয়েছে, এক মুঠো খেতে চায়। খেতে চায় তা বটে, যেমন চাষা তেমনি বলদ, খড় জোটে না, চাল কলা খাওয়া চাই। নে নে, পথ থেকে সরিয়ে পাত, যে সিং কোন দিন দেখছি কাকে খুন করবে। এই বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন। গফুর সেদিকে হইতে দৃষ্টি ফেরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রহিল। তাহার নিবিড় গভীর কালো 2টি চোখ বেদনা ও ক্ষুধায় ভরা। কহিল, তোকে দিলে না 1 মুঠো? ওদের অনেক আছে, তবু দেয় না। না দিগ্গে। তাহার গলা বুঝাইয়া আসিল। তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলার মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগলো, মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারিনি, কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুজিয়া রহিল। গফুর চোখের জল গরুটার পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্পষ্ট কহিতে লাগলো, জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গায়ের যে গচরটুকু ছিল তাও পয়সার লোভে জমি বিলি করে দিলে। এই 2 বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল? ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি, তোকে নিয়ে আমি কি করি? গায়ে আর তোর জোর নেই, দেশের কেউ তোকে চায় না, লোকে বলে তোকে গোহাটায় বেচে ফেলতে। কথাটা মনে মনে উচ্চারণ করিয়া আবার তাহার 2 চোখ বাড়িয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া গফুর একবার এদিকে ওদিকে চাহিল, তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরনো বিবর্ণ খড় আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল, নে, শিগগির করে একটু খেয়ে নে বাবা, দেরি হলে আবার। বাবা? কেন মা? ভাত খাবে এসো। এই বলিয়া আমিনা ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল। 1 মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, মহেশকে আবার চাল ফেরে খড় দিয়েছ বাবা? ঠিক এই ভয়েই সে করিতেছিল। লজ্জিত হইয়া বলিল, পুরনো পচা খড় মা, আপনিই ঝরে যাচ্ছিল, আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা, তুমি টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয় বটে, কিন্তু দেওয়ালটা যে পড়ে যাবে বাবা। গফুর চুপ করিয়া রহিল। একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে, এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না, এ কথা তাহার নিজের চেয়ে তার বেশি আর কে বেশি জানে।
অথচ এ উপায়েই বা কটা দিন চলে। মেয়ে কহিল, হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা, আমি বেড়ে দিয়েছি। গফুর কহিল, ফ্যানটুকু দে তো মা, একেবারে খাইয়ে দিয়ে যাই। ফ্যান যে আস নেই বাবা, হাড়িতেই মরে গেছে। নেই? গফুর নীরব হইয়া রইল। দুঃখের দিনে এইটুকুও যে নষ্ট করা যায় না, এই 10 বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে। হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল। একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটির সানকিতে ভাত বাড়িয়া লইয়াছে। চাহিয়া চাহিয়া গফুর আস্তে আস্তে কহিল, আমি না, আমার গায়ে যে আবার শীত করে মা, জ্বর গায়ে খাওয়া কি ভালো? আমি না উদ্বিগ্ন মুখে কহিল, কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে, তখন হয়তো জ্বর ছিল না মা। মা, হলে তুলে রেখে দিই, সাজের বেলায় খেও। গফুর মাথা নাড়িয়া বলিল, কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে। আমিনা কহিল, তবে? গফুর কত কি যে চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যার মীমাংসা করিয়া ফেলিল। কহিল, এক কাজ কর না মা, মহেশকে না হয় ধরে দিয়ে আয়। তখন রাতের বেলা আমাকে এক মুঠো ফুটিয়ে দিতে পারবি না আমিনা? প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল। তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘাড় নাড়িয়া কহিল, পারব বাবা। গফুর মুখে রাঙা হইয়া উঠিল। পিতা ও কন্যার মাঝখানে যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল, তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করলেন। ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন।